স্বাগত জানাচ্ছি ইজি কমার্স একাডেমির আরো একটি ক্লাসে। আমি তৌহিদুল ইসলাম নীরব আছি আপনাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা হচ্ছে অংশীদারি ব্যবসায় হিসাবের রাজশাহী বোর্ড 2022-এর অঙ্ক। আপনারা যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন তাদের জন্য কমেন্ট সেকশনে প্রশ্নটি পিন করা থাকবে প্রথম কমেন্টে, এবং যারা ইউটিউবে আমাকে দেখছেন তাদের জন্য আমি প্রশ্নটি উপস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থী, রাজশাহী বোর্ড 2022 অংশীদারি ব্যবসায়ী হিসাব, অংশীদারি ব্যবসায়ী হিসাবে রাজশাহী বোর্ড 2022। চন্দ্র, সূর্য ও তারা 2021 সালের 1 জানুয়ারি তারিখে যথাক্রমে 80,000 টাকা, 50,000 টাকা ও 40,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন। তো এখানে আমরা তিনজন অংশীদারের নাম পাচ্ছি, চন্দ্র, সূর্য ও তারা, যারা 2021 সালের 1 জানুয়ারি তারিখে যথাক্রমে 80,000 টাকা, 50,000 টাকা এবং 40,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন। লাভ লোকসান আবন্টন অনুপাত 3:2:1। লাভ লোকসান আবন্টন অনুপাত 3:2:1। অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর 10% সুদ ধার্য করতে হবে। চন্দ্র প্রতি মাসে 1,000 টাকা করে বেতন পাবে। চন্দ্র প্রতি মাসে 1,000 টাকা করে বেতন পাবে। সূর্য ও তারা এর বার্ষিক উত্তোলনের পরিমাণ যথাক্রমে 8,000 টাকা ও 7,000 টাকা। সূর্য ও তারা এর বার্ষিক উত্তোলনের পরিমাণ 8,000 টাকা ও 7,000 টাকা। তারা নগদ উত্তোলন ছাড়াও 5,000 টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয় নাই। তারা নগদ উত্তোলন ছাড়াও 5,000 টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয় নাই। উপরিউক্ত সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ের লাভ 1,19,500 টাকা, 1,19,500 টাকায় উপনীত হয়েছিল। চন্দ্র বছরের মাঝামাঝি সময়ে কারবারে 5,000 টাকা ঋণ প্রদান করে। চন্দ্র বছরের মাঝামাঝি সময়ে কারবারে 5,000 টাকা ঋণ প্রদান করে। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। এবং গ নাম্বার অঙ্কের মধ্যে বলা হয়েছে চন্দ্রের মূলধন হিসাব তৈরি করো। চন্দ্রের মূলধন হিসাব তৈরি করো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাব ক নাম্বারের সমাধানে। ক নাম্বারে আমাদের বলেছে ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্কে কিন্তু চন্দ্র একদম বছরের মাঝামাঝি সময় কি করেছে, 5,000 টাকা কারবারে ঋণ স্বরূপ প্রদান করেছে। চন্দ্র বছরের মাঝামাঝি সময়ে কারবারে 5,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করেছে। তো সেই ঋণের সুদটা কিন্তু আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্কের মধ্যে কিন্তু কোনো ঋণের সুদের হার দেওয়া নেই। ঋণের উপর কোনো সুদের হার দেওয়া নেই। তো যখন আমাদের অঙ্কের মধ্যে কোনো ঋণের সুদের হার দেওয়া না থাকে তখন আমাদের 6% হারে সুদ ধার্য করতে হয়। তখন আমাদের 6% হারে সুদ ধার্য করতে হয়। যদি আমাদের অঙ্কে কোনো সুদের হার উল্লেখ করা না থাকে তখন আমাদের 6% হারে সুদ ধার্য করতে হয়। এবং এই অংশীদার চন্দ্র যখন যেহেতু বছরের মাঝামাঝি সময়ে ঋণ প্রদান করেছিল, তাহলে 6 মাস অতিক্রান্ত হওয়ার পরে কি করেছিল, সে ঋণ প্রদান করেছিল। অর্থাৎ তার ঋণের উপর 6 মাসের সুদ ধার্য করতে হবে। তার ঋণের উপর 6 মাসের সুদ ধার্য করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটা বার রিপিট করছি, অংশীদার চন্দ্র যেহেতু বছরের অর্ধেক চলে যাওয়ার পর, অর্ধেক অতিক্রান্ত হয়ে যাওয়ার পর, অর্থাৎ 6 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর বছরের মাঝামাঝি সময়ে ঋণ প্রদান করেছিল, তার মানে তার ঋণের উপর 6 মাসের সুদ ধার্য করতে হবে। এর মানে হচ্ছে তার ঋণের উপর 6 মাসের সুদ ধার্য করতে হবে। আর যেহেতু কোনো সুদের হার দেওয়া নেই, তাহলে সেহেতু আমাদের কি করতে হবে, 6% হারে সুদ ধার্য করতে হবে। যেহেতু কোনো ঋণের সুদের কথা উল্লেখ করা নেই, আমাদের কি করতে হবে, 6% হারে সুদ ধার্য করতে হবে নিয়ম অনুযায়ী। তো চলুন সমাধানের দিকে চলে যাই। ক নাম্বার, ঋণের সুদের পরিমাণ নির্ণয় করা হলো। ঋণের সুদের নির্ণয় করা হলো। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এখানে লিখতে পারি কি, ঋণের সুদ। লিখবো কি, ঋণের সুদ সমান। এখন সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের চন্দ্র কারবার ঋণ প্রদান করেছিল 5,000 টাকা। কত টাকা, 5,000 টাকা। তো 5,000 টাকার উপরে আমরা 6% সুদ ধার্য করব। আর যেহেতু আমাদের বছরের মাঝামাঝি দিয়েছিল, তার মানে আমরা 6 মাসের সুদ ধার্য করব। 6 মাসের সুদ ধার্য করব। তো 5,000 টাকার 6% হচ্ছে আপনার 300 টাকা। 5,000 টাকার 6% 300 টাকা।
এখন এটাকে 12 দিয়ে ভাগ এবং 6 দিয়ে গুণ করলে হয় 150 টাকা। 150 টাকা। এটা এই 300 কে 12 দিয়ে ভাগ এবং 6 দিয়ে গুণ করলে হয় কত? 150 টাকা। 300 কে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে হয় 150 টাকা। এই হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান। তো আমাদের ঋণের সুদের পরিমাণ কত? 150 টাকা। 150 টাকা। খ নাম্বারে আমাদের বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। তো আমরা লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করব। এর আগে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের দেখতে হবে এই অঙ্কের মধ্যে ডেবিট সাইডের আইটেম কি কি আছে, অর্থাৎ ব্যয়ের আইটেম কি কি আছে এবং আয়ের আইটেম কি কি আছে। ডেবিট সাইডের আইটেম কি কি আছে এবং ক্রেডিট সাইডের আইটেম কি কি আছে। আমরা জানি আমাদের ডেবিট সাইডে অর্থাৎ ব্যয়ের যে সাইডটা আছে, ডেবিট পাশ বা ব্যয়ের পাশে আমাদের কি কি আসে? মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ। মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ। আরেকটা আবার রিপিট করছি আমি, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ। এখন আমাদের দেখতে হবে আমাদের এই অঙ্ক অর্থাৎ রাজশাহী বোর্ড 2022 এর মধ্যে এগুলোর মধ্যে কি কি আছে। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলোর মধ্যে আমাদের ব্যয়ের আইটেমগুলো আছে হচ্ছে, একটু খেয়াল করবেন, ব্যয়সমূহ আছে আমাদের মূলধনের সুদ, মূলধনের সুদ, বেতন, আর একটা ঋণের ব্যাপার আছে অর্থাৎ ঋণের সুদ। হ্যাঁ, চন্দ্র ঋণ প্রদান করেছিল, সেই ঋণের সুদ, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী। এরপর আয় সমূহ আছে আমাদের এখানে, আয় সমূহ, নিট মুনাফা, নিট মুনাফা আসবে আমাদের ক্রেডিট সাইডে। তারপরে কি আসবে? উত্তোলনের সুদ। এবং কি আমাদের কি আছে? উত্তোলনের সুদের ব্যাপারটা আছে। তো আমরা কি লিখব? উত্তোলনের সুদ। তারপরে দেখেন তারা নামের একজন অংশীদার কি করেছিল? নগদ উত্তোলন ছাড়াও পণ্য উত্তোলন করেছিল। নগদ উত্তোলন ছাড়াও কি করেছিল? পণ্য উত্তোলন করেছিল। আমাদের তারা নামের একজন অংশীদার নগদ উত্তোলন ছাড়াও পণ্য উত্তোলন করেছিল, অর্থাৎ পণ্য উত্তোলনের ব্যাপারটা আসবে। কারণ আমরা জানি ক্রেডিট পাশে আমাদের কি কি আসে? নিট মুনাফা, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, ক্ষতির অংশ। নিট মুনাফা, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, ক্ষতির অংশ। অর্থাৎ এখানে কিন্তু আমাদের পণ্য উত্তোলনের ব্যাপারটা কিন্তু চলে আসতেছে, অর্থাৎ পণ্য উত্তোলন কিন্তু আমাদের অঙ্কের মধ্যে আছে। তো পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ব্যয় সমূহ এবং আয় সমূহ। এই হচ্ছে আমাদের ব্যয় সমূহ, আয় সমূহ। ব্যয়ের দিকে আমাদের আছে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ। আয়ের দিকে আছে নিট মুনাফা, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা সরাসরি চলে যাচ্ছি অঙ্কে। তো আমরা একটু আয়ের আইটেমগুলো আগে লিখে দিব ছকের মধ্যে। লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব। তো লাভ লোকসান আবন্টন হিসাব, নিট মুনাফা, মুনাফা। আমাদের এই অঙ্কের মধ্যে নিট মুনাফার পরিমাণ ছিল 1,19,500 টাকা। 1,19,500 টাকা অন্তর্ভুক্ত করলাম। এরপর আমরা কি করব? আয়ের দিকে অর্থাৎ ক্রেডিট সাইডে আমরা কি করব? উত্তোলনের সুদ। কি আনবো? উত্তোলনের সুদ। এই নেট মুনাফার পরে কি আনবো আমরা? উত্তোলনের সুদ। এখন যেহেতু এই অঙ্কের মধ্যে খেয়াল করেন সব অংশীদার কিন্তু কি করে নাই? উত্তোলন করে নাই। প্রত্যেকটা অংশীদারই কি করে নাই সুপ্রিয় শিক্ষার্থী? উত্তোলন করে নাই। উত্তোলন করেছে মাত্র 2 জন। উত্তোলন করেছে কে কে? মাত্র 2 জন। হ্যাঁ, তারা হচ্ছে সূর্য ও তারা। তারাকে? সূর্য ও তারা। সূর্য ও তারা বার্ষিক যথাক্রমে 8,000 টাকা ও 7,000 টাকা উত্তোলন করেছে। বার্ষিক অর্থাৎ সারা বছরে তারা কি করেছে? 8,000 টাকা ও 7,000 টাকা উত্তোলন করেছে। 8,000 টাকা ও 7,000 টাকা উত্তোলন করেছে। তার মানে আমরা এখানে লিখবো কি? যেহেতু 2 জন অংশীদার উত্তোলন করেছে, আমরা লিখবো অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব। হ্যাঁ, কি লিখবো এখানে? উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ। যে 2 জন অংশীদার করেছে, উত্তোলন করেছে, তাদের নাম আমরা এখানে লিখে দিব। কে কে উত্তোলন করেছে? সূর্য ও তারা। সূর্য ও তারা। তো লিখে দিব আমরা সূর্য
আর তারা। তো সূর্য উত্তোলন করেছে 8,000 টাকা সারা বছরে। আর সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু একটু খেয়াল করবেন, যেহেতু আমাদের সারা বছর ধরে উত্তোলন করেছে, আর কোনো উত্তোলনের সময়ের কথা উল্লেখ নেই, যে মাসের শুরুতে, মাসের শেষে, মাসের মাঝামাঝি, এই ধরনের কোনো কথা উল্লেখ নেই, তাহলে আমরা এভারেজে 6 মাসের সুদ ধার্য করব। তাহলে আমরা এভারেজে কয় মাসের সুদ ধার্য করব? 6 মাসের সুদ ধার্য করব। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু আমাদের কোনো সময়ের কথা উল্লেখ করা নেই, ঠিক আছে, সেহেতু আমরা কি করবো, এভারেজে 6 মাসের সুদ ধার্য করব উত্তোলনের উপর। আর উত্তোলনের উপর আমাদের 10% হারে কি করতে বলেছে? সুদ ধার্য করতে বলেছে। তো 8,000 টাকার 10% কয় মাসের ধরবো? এভারেজে 6 মাসের। 6 মাসের 6 12। হ্যাঁ, তো 8,000 টাকার 10% আসতেছে আপনার কত টাকা? 800 টাকা। কত টাকা? 8,000 টাকার 10% আপনার আসতেছে 800 টাকা। এখন যদি এটাকে এই 800 কে 12 দিয়ে ভাগ এবং 6 দিয়ে গুণ করি, তাহলে আসতেছে কত টাকা? 400 টাকা। কত টাকা? 400 টাকা। 400 টাকা। এবং তারা উত্তোলন করেছে সারা বছর 7,000 টাকা। 7,000 টাকার 10% প্রথমে, তারপরে এটাকে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ। তো 7,000 টাকা 10% হচ্ছে আপনার 700 টাকা। এটাকে 12 দিয়ে ভাগ এবং 6 দিয়ে গুণ করলে আসতেছে আপনার 350 টাকা। 350 টাকা। তো আমাদের মোট উত্তোলনের সুদ আসতেছে আপনার কত টাকা? 750 টাকা। আমরা এখানে লিখবো 750 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করব, আমরা উত্তোলনের সুদ অন্তর্ভুক্ত করলাম, এখন আমরা করব কি? পণ্য উত্তোলন। এই যে সুপ্রিয় শিক্ষার্থী, পণ্য উত্তোলন। তারা যে পণ্য উত্তোলন করেছিল, নগদ উত্তোলন ছাড়াও তারা কি করেছিল? 5,000 টাকার পণ্য উত্তোলন করেছিল। নগদ উত্তোলন ছাড়াও তারা 5,000 টাকার পণ্য উত্তোলন করেছিল। অর্থাৎ আমরা এখানে লিখব তারার মূলধন হিসাব। তারার মূলধন হিসাব পণ্য উত্তোলন। কত টাকা? 5,000 টাকা। আমাদের আয়ের দিকে সব বিষয় কিন্তু অন্তর্ভুক্ত করা শেষ। আমাদের আয়ের দিকে সব বিষয় অন্তর্ভুক্ত করা শেষ। এখন আমরা ব্যয়ের দিকে চলে যাব। ব্যয়ের দিকে কি আছে? প্রথমে মূলধনের সুদ। তো আমরা লিখবো, যেহেতু প্রত্যেকটা অংশীদারই মূলধনের সুদ পাবে, ঠিক আছে, তো আমরা লিখবো কি? অংশীদারদের মূলধন হিসাব। ডেবিট সাইডে আমরা কি লিখবো? অংশীদারদের মূলধন হিসাব। ব্র্যাকেটে আমরা এখানে লিখবো মূলধনের সুদ। মূলধনের সুদ যথাক্রমে চন্দ্র, সূর্য এবং তারা। চন্দ্র, সূর্য এবং তারা। তো সুপ্রিয় শিক্ষার্থী, চন্দ্র, সূর্য, তারা যথাক্রমে তারা যে মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিল, চন্দ্রের মূলধনের পরিমাণ ছিল 80,000 টাকা। চন্দ্রের মূলধনের পরিমাণ ছিল 80,000 টাকা। 10% সুদ ধার্য করতে বলা হয়েছে অঙ্কের মধ্যে আমাদের। তো 80,000 টাকা 10% 8,000 টাকা। তারপরে সুপ্রিয় শিক্ষার্থী, সূর্য এনেছিল কত টাকা? 50,000 টাকা মূলধন। সূর্যের মূলধন ছিল 50,000 টাকা। অর্থাৎ 50,000 টাকার উপরে 10%, 50,000 টাকার উপরে 10% হচ্ছে আপনার 5,000 টাকা। আবার তারা এনেছিল 40,000 টাকা। 40,000 টাকার উপরে 10%, 4,000 টাকা। কত টাকা সুপ্রিয় শিক্ষার্থী? 4,000 টাকা। অর্থাৎ আমাদের এখানে মোট মূলধনের সুদ হচ্ছে কত টাকা? 17,000 টাকা। 17,000 টাকা। মোট মূলধনের সুদ কত? 17,000 টাকা। তারপরে সুপ্রিয় শিক্ষার্থী, চন্দ্র কিন্তু প্রতি মাসে কত টাকা? 1,000 টাকা করে বেতন পাবে। এই যে বেতনের ব্যাপারটা আছে, চন্দ্র কিন্তু কি পাবে? প্রতি মাসে বেতন পাবে। কত টাকা করে? 1,000 টাকা করে বেতন পাবে। আশা করি বুঝতে পেরেছেন, চন্দ্র প্রতি মাসে কি পাবে? 1,000 টাকা করে বেতন পাবে। এখন যেহেতু শুধু চন্দ্র বেতন পাবে, আমরা কি লিখবো? চন্দ্রের মূলধন হিসাব। যেহেতু শুধু চন্দ্র বেতন পাবে, আমরা কি লিখবো? শুধু চন্দ্রের মূলধন। চন্দ্রের মূলধন হিসাব বেতন। প্রতি মাসে 1,000 টাকা করে বেতন পাবে। অর্থাৎ এক বছরে, অর্থাৎ 12 মাসে কত টাকা পাবে? 12,000 টাকা বেতন পাবে। 12,000 টাকা বেতন পাবে। বেতন আমরা অন্তর্ভুক্ত করলাম। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী, এই ঋণের সুদ,
ঠিক আছে, ঋণ দিয়েছিল, কে ঋণ দিয়েছিল? এই চন্দ্র কিন্তু কি করেছিল? ঋণ দিয়েছিল, অর্থাৎ চন্দ্র ঋণের সুদ পাবে। এই চন্দ্রের ঋণের সুদটাকে আমাদের কি করতে হবে? এখানে অন্তর্ভুক্ত করতে হবে। চন্দ্রের ঋণের সুদটাকেও কি করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ চন্দ্রের ঋণ হিসাব, চন্দ্রের ঋণ হিসাব, ঋণের সুদ, ঋণের সুদ, চন্দ্রের ঋণ হিসাব, ঋণের সুদ। এখন কিন্তু আমরা কিন্তু ঋণের সুদটা বের করেছিলাম, এই চন্দ্রের যে ঋণের সুদটা ক নাম্বারে কিন্তু আমরা কি করেছিলাম? বের করেছিলাম। অর্থাৎ আমরা এখানে দেখিয়ে দিব 5,000 টাকা করে, যেহেতু পার্সেন্টেজ দেওয়া নেই 6% এবং 6 মাসের 12 মাসের 150 টাকা, 150 টাকা। এই হচ্ছে আপনার, আমরা কিন্তু কি করলাম? আয় এবং ব্যয় উভয় কি করে ফেললাম? অন্তর্ভুক্ত করে ফেললাম। এরপর আমরা যেটা করব, আয়ের দিকটার যোগফল আমরা নির্ণয় করব। 1,19,000, 1,19,500, 750, 5,000। আচ্ছা, এটা আমাদের আয়ের দিকের যোগফল হচ্ছে আপনার 1,25,250, 1,25,250। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব? এই আয়টাকে সেম এইখানে বসিয়ে দেব। ডেবিট পাশে কি করব? বসিয়ে দেব 1,25,250, 1,25,250 আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, দুইটা দিকে আমরা কি করব? ক্লোজ করে দিব। এবার আমরা আমাদের যেটা বের করতে হবে বন্টনযোগ্য মুনাফা। এবার আমাদের কি বের করতে হবে? বন্টনযোগ্য মুনাফা। অর্থাৎ এই আয়ের থেকে এই পাশে যে ব্যয়টা আছে, এই ব্যয়কে আমরা কি করব? বাদ দেব। আয়ের থেকে এই ব্যয়টাকে আমরা কি করব? সুপ্রিয় শিক্ষার্থী, বাদ দিয়ে দিব। ঠিক আছে, তো আমাদের আয় আছে 1,25,250 টাকা এবং এটা আছে আমাদের 29,150 টাকা। হ্যাঁ, ব্যয় কত? 29,150 টাকা। এই আয় থেকে আমরা এই ব্যয়টাকে কি করলাম? এই আয় অর্থাৎ 1,25,250 টাকা থেকে আমরা কি করলাম? এই যে আমাদের আছে ব্যয় আছে 29,150 টাকা, 29,150 টাকা, এটাকে বাদ দিলাম। আমরা কিন্তু এখন বন্টনযোগ্য মুনাফা পেয়ে গেলাম। আমাদের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ হচ্ছে 96,100 টাকা, 96,100 টাকা। যাদের একটু বুঝতে প্রবলেম হয়েছে, এখানে আমি আরেকটা রিপিট করি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই আয়ের থেকে কি করলাম? এই আয়ের থেকে এই ব্যয়টাকে বাদ দিলাম। আয় ছিল আমাদের 1,25,250 টাকা এবং আমাদের ব্যয় ছিল 29,150 টাকা। এই 17,000, 12,000 এবং 150 মিলে কত? 29,150 টাকা। এই আয়ের থেকে আমরা এই ব্যয়টাকে কি করলাম? বাদ দিলাম। আমাদের বের হলো কত টাকা? 96,100 টাকা। এই 96,100 টাকাই আমাদের বন্টনযোগ্য মুনাফা, আমাদের বন্টনযোগ্য মুনাফা। এখন আমরা দেখিয়ে দিব কোন অংশীদার কত টাকা মুনাফা পাবে, অর্থাৎ মুনাফার অংশ। তো অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, মুনাফার অংশ, মুনাফার অংশ। তো লিখে দিই আমরা চন্দ্র, সূর্য, তারা। তো আমাদের বন্টনযোগ্য মুনাফা কত? 96,100 টাকা, 96,100 টাকা, 96,100 টাকা। এখন সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু ইটার দিকে, অনুপাতটার দিকে, মুনাফা বন্টনের লাভ বা ক্ষতি বন্টনের যে ইটা ছিল, অনুপাত ছিল, ওই দিকে খেয়াল করি। 3:2:1, 3:2:1। অর্থাৎ চন্দ্রের অনুপাতের রাশি হচ্ছে 3। চন্দ্রের অনুপাতের রাশি কত? 3। তাহলে উপরে 3 এবং নিচে এই অনুপাতের রাশিগুলোর যোগফল অর্থাৎ 6, অর্থাৎ 6। সুপ্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে কি পাবে? চন্দ্রের মুনাফার অংশ হচ্ছে 96,100। এটাকে আমরা ভাগ করব 6 দিয়ে, ভাগ করব 6 দিয়ে এবং গুণ করে দিব কত দিয়ে? 3 দিয়ে। ঠিক আছে, 48,050 টাকা, 48,050 টাকা, 48,050 টাকা। অনুরূপভাবে এই 96,100 গুণ, এখন এই যে দেখেন কিসের? সূর্যের অনুপাতের রাশি কত? 2। সূর্যের অনুপাতের রাশি 2, উপরে 2 নিচে 6। অর্থাৎ এখানে আমরা 96,100 কে ভাগ করব 6 দিয়ে
এবং গুণ করব 2 দিয়ে। এখানে আসতেছে 32,033 টাকা, 32,033 টাকা, 32,033 টাকা। এবং সর্বশেষ তারা, তারার অনুপাতের রাশি হচ্ছে 1, অর্থাৎ একে তারার অনুপাতের রাশি 1, অর্থাৎ এটাকে যদি আমরা এক্ষেত্রে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, তারার মুনাফা অংশ পেয়ে যাব। 16,016 টাকা, 16,016 টাকা, 16,016 টাকা। তো প্রত্যেকের মুনাফার অংশ কিন্তু এখানে দেখানো হলো। এই ছিল আমাদের খ নাম্বার অঙ্ক, আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় শিক্ষার্থী। এরপর আমাদের যা বলা হয়েছে, এরপর আমাদের গ নাম্বার অঙ্কের মধ্যে বলা হয়েছে মূলধন হিসাব তৈরি করতে। কি হিসাব তৈরি করতে? মূলধন হিসাব, চন্দ্রের মূলধন হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে, চন্দ্রের মূলধন হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। আমরা চলে যাব গ নাম্বার অঙ্কের মধ্যে। গ, উপরে আমরা লিখি চন্দ্রের মূলধন হিসাব, চন্দ্রের মূলধন হিসাব, ডেবিট ক্রেডিট। চন্দ্রের মূলধন হিসাব, ডেবিট ক্রেডিট লিখে নিলাম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা ছক অঙ্কন করে নিব। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে যেহেতু শুধু চন্দ্রের মূলধন হিসাব তৈরি করতে বলেছে, আমরা কিন্তু এই ক্ষেত্রে একটা ঘর দিলাম, কারণ একজন মাত্র অংশীদারের মূলধন হিসাব তৈরি করতে বলা হয়েছে। তো এখানে তারিখ, বিবরণ, টাকা, আবার এখানে কি তারিখ, বিবরণ, টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে মূলধন হিসাবের মধ্যে কি কি আসে? ডেবিট সাইডে আসে আমাদের ডেবিট পাশে আমাদের আসে কি? উত্তোলন হিসাব। এবং ক্রেডিট পাশে আসে ব্যালেন্স বিডি, নগদান হিসাব। ডেবিট পাশে আমাদের কি আসে? উত্তোলন হিসাব। এবং ক্রেডিট পাশে কি আসে? ব্যালেন্স বিডি, নগদান হিসাব। ব্যালেন্স বিডি, নগদান হিসাব। সুপ্রিয় শিক্ষার্থী, তো এখানে শুরু করা যাক। এটা আমরা ডেবিট পাশ থেকে শুরু করি, বা খেয়াল করবেন এখানে 2021, ঠিক আছে, ডিসেম্বর 31, উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব। এখন উত্তোলন হিসাব, এই উত্তোলন হিসাব অর্থাৎ কি? সারা বছর এই অংশীদার যে পরিমাণ টাকা উত্তোলন করেছে তাই হচ্ছে কি উত্তোলন হিসাব, সেটাই হচ্ছে কি তার উত্তোলন হিসাব। তো চন্দ্র সারা বছর
চন্দ্র এখানে কোনো প্রকার কি করে নাই, উত্তোলন করে নাই। চন্দ্র এখানে সারা বছর কোনো প্রকার উত্তোলনই করে নাই, ঠিক আছে। তার মানে এখানে চন্দ্রের উত্তোলন হিসাবটা আসবে না, দুঃখিত, চন্দ্রের উত্তোলন হিসাবটা আসবে না, যেহেতু চন্দ্র কি করে নাই, কোনো উত্তোলন করেনি, সেক্ষেত্রে কি হবে না, তার কোনো উত্তোলন হিসাব আসবে না, উত্তোলন হিসাব আসবে না তার। আমরা তাহলে চলে যাই ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে কি আছে আমাদের, ব্যালেন্স বিডি 2021 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি মানে কি, ব্যালেন্স বিডি অর্থ হচ্ছে আমাদের যে টাকা নিয়ে একজন অংশীদার ব্যবসা শুরু করেছিল, অর্থাৎ তার প্রারম্ভিক মূলধন, তার প্রারম্ভিক মূলধন এখানে কত টাকা, 80,000 টাকা, 80,000 টাকা প্রারম্ভিক মূলধন। ব্যালেন্স বিডি কত টাকা, 80,000 টাকা। চন্দ্র কিন্তু কোনো অতিরিক্ত মূলধন আনায়ন করে নাই, চন্দ্র কোনো অতিরিক্ত মূলধন আনায়ন করেন নাই। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন একটু খেয়াল করবেন যে সেই জন্য যেহেতু কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করেন নাই, নগদান হিসাব কি হবে না, এখানে অন্তর্ভুক্ত হবে না। এবার আমরা কি করব সুপ্রিয় শিক্ষার্থী, ডেবিট সাইডের আইটেমগুলো ক্রেডিট পাশে নিব এবং ক্রেডিট পাশের আইটেমগুলো ডেবিট পাশে নিব। লাভ লোকসান আবরণ হিসাবে ডেবিট পাশের আইটেমগুলো ক্রেডিট পাশে নিব এবং ক্রেডিট পাশের আইটেমগুলো ডেবিট পাশে নিব। এখন আমাদের চন্দ্রের ডেবিট পাশে কি কি আছে, মূলধনের সুদ আছে, তারপর কি আছে, বেতন আছে, তারপরে ঋণের সুদ আছে, যা আসবে না, যা অন্তর্ভুক্ত হবে না। কারণ অংশীদারদের মূলধন হিসাবে দুইটা জিনিস অন্তর্ভুক্ত হয় না, একটা নেট মুনাফা আর ঋণের সুদ, নেট মুনাফা আর ঋণের সুদ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি কি নিব এখানে, ডেবিট সাইড থেকে ক্রেডিট পাশে কি কি নিব, ডেবিট পাশের থেকে ক্রেডিট পাশে আমরা নিব হচ্ছে মূলধনের সুদ এবং কি নিব, বেতন, মূলধনের সুদ এবং বেতন। আশা করি বুঝতে পেরেছেন। তো ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব। এখন আমরা কি করব, এই ডেবিট সাইডের চন্দ্রের যে সব বিষয়গুলো ডেবিট সাইডে আছে সেগুলো কি নিব, ক্রেডিট পাশে নিব। শুধু এখানে আসবে নাকি, ঋণের সুদ, কারণ কি নেট মুনাফা ঋণের সুদ অন্তর্ভুক্ত হয় না অংশীদারদের মূলধন হিসাবে। তো চন্দ্রের মূলধনের সুদ, চন্দ্রের মূলধনের সুদের পরিমাণ কত, 8,000 টাকা, আমরা এখানে অন্তর্ভুক্ত করব 8,000 টাকা। তারপরে বেতন, বেতন কত টাকা, বেতন হচ্ছে আপনার 12,000 টাকা, বেতন 12,000 টাকা অন্তর্ভুক্ত করলাম। এই ঋণের সুদ কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী কি হবে না, আসবে না, ঋণের সুদ আসবে না। তারপরে কি আছে আমাদের মুনাফার অংশ, দেখি আমরা মুনাফার অংশ। তো চন্দ্রের মুনাফার অংশের পরিমাণ কত ছিল, 48,050 টাকা, 48,050 টাকা, 48,050 টাকা। চন্দ্রের মুনাফার অংশ কত ছিল, 48,050 টাকা। আমরা এটা অন্তর্ভুক্ত করলাম এখানে, ঠিক আছে, এটা আমরা এখানে অন্তর্ভুক্ত করলাম 48,050 টাকা। আমরা কিন্তু ডেবিট সাইডে যে আইটেমগুলো ছিল ক্রেডিট পাশে অলরেডি কি করেছি সুপ্রিয় শিক্ষার্থী, নিয়ে নিয়েছি, ঠিক আছে, অলরেডি নিয়ে নিয়েছি। এখন আমরা দেখব চন্দ্রের ক্রেডিট পাশে কি কি আছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যদি খেয়াল করেন চন্দ্রের ক্রেডিট পাশে এখানে কোনো আইটেমই নেই, চন্দ্রের ক্রেডিট পাশে কোনো আইটেমই নেই, অর্থাৎ সেই আইটেমগুলো আর এখানে কি হবে না, ডেবিট পাশে আসবে না, অর্থাৎ ডেবিট পাশটা এখানে এই ক্ষেত্রে সম্পূর্ণ ফাঁকা থাকবে, কিছুই এখানে আসবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি করব এখন, এটাকে এই পাশটাকে আমরা যোগ করব, এই পাশটাকে আমরা যোগ করব, ঠিক আছে। প্রথমে আছে কত টাকা, 80,000, তারপরে 8,000, 12,000 এবং সর্বশেষ 48,050, 48,050, 1,48,050 টাকা, 1,48,050 টাকা আসতেছে টোটাল। তো বসিয়ে দেবো এটা, 1,48,050 যোগ, এটাকে আমরা ক্লোজ করে দেই। এবং সুপ্রিয় শিক্ষার্থী, এখন খেয়াল করবেন, যেহেতু আমাদের এই সাইডে ডেবিট পাশে কিছুই নেই, অর্থাৎ এই টাকাটা এখানে আমাদের কি হবে, ব্যালেন্স সিডি হবে, কি হবে, ব্যালেন্স সিডি। তো 2021 ডিসেম্বর 31, ঠিক আছে,
ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি কত টাকা? এই সম্পূর্ণ, যেহেতু এই পাশে কিছু নেই, এই সম্পূর্ণ টাকা নেই, এখানে কি হবে? ব্যালেন্স সিডি হবে, অর্থাৎ 1,48,050 টাকা। পুরোটাই কি হবে? ব্যালেন্স সিডি হবে, ব্যালেন্স সিডি হবে। এরপর আমরা কি করব? নামিয়ে দিব 1,48,050 টাকা। ঠিক আছে, এটাকে আমরা ক্লোজ করে দেব সুপ্রিয় শিক্ষার্থী। এখন এই ব্যালেন্স সিডি এই পাশে এসে কি হয়ে যাবে? ব্যালেন্স বিডি, অর্থাৎ পরবর্তী বছরের প্রথম দিন 2022 সালের জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ কি হবে? ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি কত টাকা? 1,48,050 টাকা, 1,48,050 টাকা। এই ছিল আমাদের অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এটা সমাধান করে দেওয়া হবে। অনেক অনেক ভালো থাকবেন সুপ্রিয় শিক্ষার্থী। চাইলে পেজটি ফলো করতে পারেন এবং যে চ্যানেলে দেখছেন চ্যানেলটি ইজি কমার্স একাডেমি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিয়মিত ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।